নাই স্যার। স্যার 3 অধ্যায় থেকে শুরু করেন স্যার। তারপর দ্বিতীয় অধ্যায়ে কোনো সমস্যা নাই? হ্যাঁ স্যার, দ্বিতীয় অধ্যায় হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক স্যার। আচ্ছা আচ্ছা, আমি মূলত হচ্ছে কি করব, আমি তোমাদের কাছে স্মার্ট বুক আছে কিনা আমি তো জানি না, যদি না থাকে তারপরেও সমস্যা নাই। স্যার আমি এখনো হাতে পাইনি স্যার। আচ্ছা, যারা পারেনি সমস্যা নাই, আমি ওটার কপি ভার্সন দেখাইতেছি। ওটা থেকে হচ্ছে তোমাদের আজকে ক্লাস নিব আমি। কি বলা ভাই? তাই তো মনে হচ্ছে। আচ্ছা দেখো তো স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা আমারটা। জি স্যার। জি স্যার হচ্ছে। হয়েছে না? জি স্যার। আচ্ছা আমি একটু নোটপ্যাড ওপেন করে নিই, দাঁড়াও একটু ওয়েট করো। তোমাদের মোটামুটি তাহলে শেষ করছো 1 থেকে 3, তাই না? তবে 3 অধ্যায় হচ্ছে 3 অধ্যায় হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে হচ্ছে তোমাদের 20, 25 বা 30 মার্কও থাকতে পারে। এই অধ্যায় থেকে দেখবা দুটা ম্যাথ, প্রমাণ, সতী সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত সবই থাকে। তো বলতে গেলে কি টোটালি এই সাবজেক্ট গুলো পরীক্ষায় আসে। আমার নাম শব্দ আসে কেন? শব্দ আসলে তো সমস্যা। আমি কি মাইক্রোফোন কি মিউট করে রেখে দিব? জি স্যার। স্যার মিউট করে ফেলেন স্যার। মিউট করে ক্লাস স্যার নিতে মিউট করে দিলে অনেক ভালো হয় স্যার। মিউট করে ক্লাস নিতে তো আমার ভালো লাগে না, এই জন্য আবার বলতেছি আর কি। কথা বলবো, ক্লাস নিব, এটাই তো ভালো। জি স্যার। জি স্যার, এভাবেই থাক স্যার। তাহলে কথা বলতে কম কথা বলতে হবে, ঠিক আছে? জি স্যার। যেহেতু তোমাদের উপস্থিতির সংখ্যা খুবই কম। তোমরা এই যে স্মার্ট বুক তো পেয়েছো, তাই না? না স্যার, পাই নাই এখন। আচ্ছা, যারা পায়নি সমস্যা নাই। এই যে দেখো আমি দেখাইতেছি, বইটা মূলত এরকম। প্রথমে হচ্ছে কি অধ্যায়ের নাম আছে, ঠিক আছে? আচ্ছা 1 মিনিট, আমি একটু একজনে ফোন দিছে, একটু কথা বলবো আমি। আচ্ছা তোমরা কথা বলো না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। হুম হুম, ওটা নিতে চাচ্ছ তুমি? ওটা সাজেশন বুক, ওটা সাজেশন বুক, বুঝতে পারছো? ওটা নিতে হলে হ্যাঁ নিতে পারবা, কিন্তু 260 টাকা পে করতে হবে। হুম। আচ্ছা ওটা আমাকে শুনে তারপর তোমাকে আমি বলতেছি, ঠিক আছে? আমি তোমাকে 8টার দিকে নক দিব নি, আবার আমি একটা ক্লাস নিচ্ছি তো। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের কোথায় থেকে শুরু করতে চাইছিলাম, এখান থেকে না? আচ্ছা, যাদের কাছে স্মার্ট বুক নাই তারা অবশ্যই এই যে দেখো এইভাবে হচ্ছে তোমাদের এরকম করে সাজানো আছে সবগুলো, প্রথমে অধ্যায়ের নাম, ঠিক আছে? এরকম করে এরকম করে সাজানো আছে তোমাদের সবগুলো। এইখানে যে একটা ডিটেলস দেওয়া আছে, এটা কি তোমরা বুঝতে পারছো? এই যে এখানে যেটা জি স্যার, এখানে মানে হ্যাঁ কোনগুলো ইয়া আছে, কোন কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, ওগুলো সবগুলো আছে আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে বলাই আছে যে তারপর কারণ কি জন্য এই অধ্যায়ের নাম সবার আগে কেন শেষ করতে হবে, এর কারণটা হচ্ছে এখানে এটা দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা এটা তো তোমরা বুঝতে পারছো। এটা যদি এই বইটা শেষ করতে পারো অবশ্যই তোমরা কি 80 থেকে 85 মার্ক অনায়াসেই তুলতে পারবা, ঠিক আছে? তবে 90 এর 90 আসতে পারে, যারা ভালো পড়বে তারা স্যার অবশ্যই ভালো এটা কি করবে। হ্যাঁ এটা কি স্মার্ট বুকটা হ্যাঁ এটা স্মার্ট বুক। নাকি ম্যাজিক বুকটা? না এই যে স্মার্ট বুক লেখা আছে না, স্মার্ট বুক, এই যে স্মার্ট বুক ইলেকট্রিক্যাল সার্কিট 1। আচ্ছা, এরপর তো এটাও বুঝতে পারছো তোমরা বিগত সালের প্রশ্ন পর্যালোচনা, এটা তো বুঝতে পারছো না? জি স্যার।
এটা দেখো 2022 সালে কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসছে এটা তার বিবরণ দিছে 2022, 23, 24, 25। বুঝতে পারছো? মানে কোন অধ্যায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ? দেখো এই যে 3 অধ্যায় দেখছো? 3 অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে। এই যে দেখো অনেকবার আসে হ্যাঁ 3, 5, 4, 5। তো এই জন্য বললাম এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আছে। এরপরে এসি ফান্ডামেন্টাল এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে? যেগুলো হুম, হচ্ছে অধ্যায় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ও সমাপনী পরীক্ষার আগে ওই অধ্যায়গুলো কি করবা? আগে শেষ করবা। তাহলে হচ্ছে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। জি ঠিক আছে? স্যার। হুম। আচ্ছা। তো যাই হোক তোমাদের তো প্রথম অধ্যায়ে তো কারো সমস্যা নাই। তোমরা তো এটা বুঝো ডিসি এসি কারেন্ট তো বুঝো তাই না? সমস্যা আছে জি কি? স্যার। জি স্যার। না সমস্যা। আচ্ছা। তোমরা তো এটা বুঝো এই যে সাইন ওয়েভটা তো বুঝো তাই না? এটা কিন্তু সাইন ওয়েভ। জি স্যার, উপরে প্লাস নিচে মাইনাস। আচ্ছা। তোমাদের যেহেতু প্রথম অধ্যায়ে সমস্যা নাই, তারপর হচ্ছে তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে না? তোমরা তো হ্যাঁ সাপ্তাহিক জি স্যার। সিলেবাস পাইছো তো না? ওই জি সিলেবাস স্যার। অনুযায়ী যে 15 তারিখে যে পরীক্ষা আছে অবশ্যই কি করবা তোমরা? পরীক্ষা দিবা। ঠিক আছে? পরীক্ষা দিলে কি হবে? তোমাদের প্রস্তুতিটা ভালো হবে। যত পরীক্ষা দিবা তত তোমাদের জন্য ভালো হবে। মানে পরীক্ষায় লিখতে আর ঝামেলা মনে হবে না। মানে প্র্যাকটিস কি বলতো? প্র্যাকটিস করলে ভালো না? যত জি প্র্যাকটিস স্যার। করতে পারবা। যারা হচ্ছে ধরো তোমরা তো এখন সেকেন্ড সেমিস্টারে আছে। এর আগে যারা ওই যে পঞ্চম সেমিস্টার আছে, সপ্তম সেমিস্টার আছে, এরা কিন্তু এখনো এরা পরীক্ষা দেয়। ঠিক আছে? জি স্যার। ও আরেকজন জানতে চাইছিল যে আমার নাম কি, তাই না? আচ্ছা আমার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম রেজা। ঠিক আছে? আমি টাঙ্গাইল পলিটেকনিক থেকে পড়াশোনা করছি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হুম। জি স্যার। আমি হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হয়তোবা আমাকে কয়েকজন চিনতে পারে অথবা নাও চিনতে পারে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো কি প্রশ্ন? স্যার আমি হচ্ছে সেকেন্ড সেমিস্টারে এর আগের মানে ফার্স্টে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারি নাই তো, সেকেন্ডে ক্লাস করছি, সেমিস্টার ফিও দিছিলাম, তারপরে পরীক্ষায় এই যে ড্রপ আউট আসছিল, তো আবার রিএডমিশন করে এবার পরীক্ষা দিছি। এখন সেকেন্ড সেমিস্টারে তো স্যার আমি একবার ওই যে আপনার হচ্ছে সেমিস্টার ফিটা দিছি, এটা কি আবার দেওয়া লাগবে? এটা তো পলিটেকনিকের বিষয় আমি তো জানি না। অবশ্যই হচ্ছে যখন পরীক্ষা দিতে হলে অবশ্যই সেমিস্টার ফি দিতেই হবে। ফর্ম ফিল আপের টাকা দিতে হবে না পরীক্ষা দিলে? স্যার একবার দিছি তো এর আগের বার, এবার হয়তো কেউ কেউ বলতেছে যে দোয়া লাগবে অথবা কেউ বলতেছে লাগবে না, দেখো এইরকম। পরীক্ষা দিতে গেলে অবশ্যই হচ্ছে দিতে হবে, এগুলো অবশ্যই দিতে হয়। কারণ পরীক্ষা স্যার স্যার তাহলে কি ফর্ম ফিল আপও নিবে টাকা, তারপর কি ফর্ম ফিল আপের ইয়াও টাকা নিবে নিবে। নিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইবার টাকা দেওয়া লাগে। হ্যাঁ, ভর্তির সময় একবার টাকা দিতে হবে, পরীক্ষার সময় একবার ফর্ম টাকা দিতে হয় দুইবার। উপবৃত্তি তো পাবা ও। তোমরা। ঠিক আছে? যারা পাস করে বুঝছি। তারাই কিন্তু উপবৃত্তি পাবে। ঠিক আছে? তোমাদের এগুলো সমস্যা আছে বলো তো? এই যে ইম্পিডেন্স, ইন্ডাকশন, ক্যাপাসিট্যান্স এগুলো তো তোমরা পড়ছো প্রথম সেমিস্টারে। হ্যাঁ ক্যাপাসিট্যান্স স্যার, পড়ছি, সমস্যা নাই। পড়ছো না? স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা তোমরা তো এগুলো নাম একক সবই তো জানো, কোনটার কি একক, এগুলো কোনো সমস্যা আছে? জি না স্যার। না স্যার, বুঝছি। আচ্ছা স্যার কোনো আসসালামু সমস্যা। আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোশ্চিন ছিল, বলাটা ঠিক হবে কি হবে না বুঝছি না, তাও বলবো ভাবছি। প্রশ্নটা কেমন? না বলতে স্যার ওই যে আমাদের মানে উপবৃত্তির বিষয় সংক্রান্ত স্যার। ও উপবৃত্তির বিষয়টা হচ্ছে তোমাদের পাওয়া সমস্যা নাই, একটা সময়ের না ব্যাপার। পাবো বলতে স্যার ওই যে বিকাশে দেওয়া হয়ে গেছে স্যার, আপনার সবাই পাইছে, যার রকেট যাদের নাম্বার ছিল রকেট নাম্বারে কেউ পায়নি স্যার। তো এই বিষয়ে কি জানেন কি স্যার আপনি? এটা না রকেট নাম্বার পরবর্তীতে যারা আছে। যারা টাকা পায়নি এর পরবর্তীতে অফিস থেকে একটা নোটিশ দিছিল না, যে যারা পায়নি তাদের একটা নোটিশের কথা বলছিল যে তথ্য তাদের জমা দিতে। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আমার একটা কথা ছিল স্যার। আচ্ছা আচ্ছা থামো, পরে আমি ক্লাস শেষ করব তারপর। এখন দ্বিতীয় অধ্যায়ে তো কারো সমস্যা আছে বলো? না স্যার। বৈদ্যুতিক নেটওয়ার্ক। হ্যাঁ স্যার। দ্বিতীয় অধ্যায়ে তো আছে। জি স্যার আমার আছে। স্যার কোথায় আছে দ্বিতীয় বলো অধ্যায়ে তো? আমরা ক্লাস এই যে করতে পারি না। আচ্ছা লোকমুখে তো আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। এই যে দ্বিতীয় অধ্যায়ে স্যার যেগুলো একটু আছে। দেখাই দিন, ওইটাই ভালো হবো। আচ্ছা স্যার একটু আপনি দেখাই দিন, ওইটাই ভালো হবো। আচ্ছা দ্বিতীয় অধ্যায়ে আমি বলি, দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে? এই প্রশ্নগুলো পড়তে হবে। এগুলো সম্পূর্ণই হচ্ছে কি থিওরিটিক্যাল, এক একটা হচ্ছে সংজ্ঞা। এই সংজ্ঞাতে কারো সমস্যা আছে? যেমন এই যে নিলিয়ার নেটওয়ার্ক, বাইলেটারাল নেটওয়ার্ক,
ইউনিলেটারাল নেটওয়ার্ক। না স্যার। আচ্ছা, তোমাদের সমস্যা হয়তো বা কারেন্ট সোর্সে ভোল্টেজ সোর্সে, তাই না? আচ্ছা, তারপর এগুলো তোমরা পড়ে জি নিবা, স্যার। কারেন্ট সোর্স কাকে বলে, ভোল্টেজ সোর্স কাকে বলে, এগুলো তো বুঝো, তাই না? কারেন্ট সোর্স একটা কথা, ভোল্টেজ সোর্স একটা কথা, ঠিক আছে? আর একটা আছে কি জানো? অ্যামিটার আছে, একটা আছে ভোল্টমিটার আছে। স্যার এগুলো ভালো করে বোঝা দিলে ভালো হতো। আচ্ছা, কারেন্ট সোর্স হচ্ছে কি এমন একটা সোর্স যার লোড রেজিস্ট্যান্সে পরিবর্তন যাই হোক না কেন, উহার প্রান্তদের মধ্যে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট বিতরণ করে। কারেন্ট সোর্স কি করা যায় না বলো তো? সিরিজে সংযুক্ত করা যায় না, এটা হচ্ছে প্যারালালে সংযুক্ত করতে হয়। আর ভোল্টেজ সোর্সটাকে প্যারালালে সংযুক্ত করতে হয়। এটা দেখবো আমরা চিত্রতে দেখবো, ঠিক আছে? পরে এটা বিস্তারিত আলোচনা নিচে, এটা আমরা দেখবো নি। আচ্ছা, এরপর হচ্ছে তোমরা হচ্ছে এলটি পাই নেটওয়ার্কের যে চিত্র অঙ্কন করো, এটা হচ্ছে 2024 আসছিল, এটা তোমরা দেখবা, ঠিক আছে? চিত্রগুলো দাগাবা, এগুলা এগুলো তোমাদের পরীক্ষা আসার মতো, এটাও পড়বা। আচ্ছা, তোমাদের জন্য তো গুরুত্বপূর্ণ যেটা, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে, অ্যাক্টিভ ও প্যাসিভ নেটওয়ার্কের মাঝে তুলনা করো, ঠিক আছে? তো অ্যাক্টিভ নেটওয়ার্ক বুঝো তো, প্যাসিভ নেটওয়ার্কও তো বুঝো, তাই না? আর উদাহরণগুলো এগুলো তোমাদের জানতে হবে, এই যে উদাহরণগুলো, এগুলো হচ্ছে তোমাদের, স্যার একটু এই দুইটা একটু বুঝাই দেন স্যার, এই পারি যে না। দেখো, আচ্ছা অ্যাক্টিভ নেটওয়ার্ক এখানে দেখো, এই যে চিত্র দেখো, অ্যাক্টিভ নেটওয়ার্ক হচ্ছে কি এক বা একাধিক উৎস বা প্যারামিটার যুক্ত থাকে। তার মানে কি এক বা একাধিক উৎস, এই দেখো এখানে একটা উৎস আছে না, এখানে আরেকটা উৎস আছে, এটা কি, এটা কারেন্ট সোর্স, আর এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। তার মানে কি এক বা একাধিক উৎস থাকতেই পারে, এর সাথে কি থাকতে পারে, প্যারামিটার যুক্ত থাকে। এই যে দেখো প্যারামিটার, এগুলো হচ্ছে কি প্যারামিটার, ঠিক আছে? তারপরে দেখো এই যে এতে কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ সোর্সও থাকতে পারে, এই যে দেখো দুটেই দেখাইছে। এ ভাই সবার প্রশ্ন শেষ করা হইলে মিউট করে রাখবা। এরপর দেখো জেনারেটর, ব্যাটারি, ডায়োড, ট্রানজিস্টর, অপারেশন অ্যাম্পলিফায়ার, এগুলো হচ্ছে কি অ্যাক্টিভ নেটওয়ার্কের উদাহরণ। এবার দেখো প্যাসিভ নেটওয়ার্ক, প্যাসিভ নেটওয়ার্কে কি বলছে, প্যাসিভ নেটওয়ার্ক কোনো উৎস থাকে না, মানে এখানে কোনো উৎস থাকবে না, জাস্ট হচ্ছে কি থাকবে, প্যারামিটার যুক্ত থাকে। সে প্যারামিটার কি কি, এই যে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এগুলো, ঠিক আছে? শুধুমাত্র কোনো সোর্স যুক্ত থাকবে না প্যাসিভ নেটওয়ার্কে। আর অ্যাক্টিভ নেটওয়ার্কে কি থাকবে, সোর্স থাকবে। সোর্স দুটা হতে পারে, কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্সও হতে পারে, ঠিক আছে? আর এই যে কারেন্ট সোর্স তোমরা দেখতেছো না, এই কারেন্ট সোর্সের কি করা যাবে না, এটা হচ্ছে সবসময় প্যারালালে সংযুক্ত করতে হবে, এটা সিরিজে সংযুক্ত করা যায় না, ঠিক আছে? আচ্ছা, আমরা ওটা দেখবো নি, এই যে এইখানে, এইখানে দেখো এটাতে সমস্যা আছে তোমাদের, এই যে ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্স রূপান্তর চিত্র সহ পদ্ধতি বর্ণনা করো। এদিকটা আবার বুঝিয়ে দেন। এইটা স্যার করাই দেন একটু ভালো হবে। আচ্ছা, এখানে তো চিত্র দেওয়া আছে, দেখো এটা কিন্তু ভোল্টেজ সোর্স, তাই না? চিত্র দেখো, এটা কিন্তু ভোল্টেজ সোর্স, বুঝতে পারছো তোমরা? এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এটা কি, ভোল্টেজ। এখন এই ভোল্টেজ সোর্সকে তুমি যদি কারেন্ট সোর্সে রূপান্তর করতে চাও, তাহলে কি করতে হবে, এই যে ভোল্টেজ আছে না, আর এই রেজিস্ট্যান্স, এই দুটাকে গুণ করতে হয়। এই যে দেখো, গুণ করলে তখন হচ্ছে কি চিত্রটা এরকম আসবে। দেখো এখানে কি বলছে, ভোল্টেজ সোর্সের সাথে যদি কোনো রেজিস্ট্যান্স যদি সিরিজে সংযুক্ত থাকে, ওই ভোল্টেজ সোর্সে কারেন্ট সোর্সে রূপান্তরিত করা যাবে। তো রূপান্তরিত কারেন্ট সোর্সের সাথে সেই রেজিস্টরকে কি করতে হবে, প্যারালাল। এই যে দেখো, তাহলে আমি যেহেতু কারেন্ট সোর্সে রূপান্তর করতেছি, তাহলে কারেন্ট সোর্স তো নেবই আমি। কিভাবে কারেন্ট সোর্সের মানটা পাবো, এই যে এই দুটা কি করতে হবে, গুণ করতে হবে। ধরো এখানে যদি ভোল্টেজের মান 2 থাকে, এটা ধরো 3, তাহলে কত হলো, কারেন্ট কত পাবো বলো, 5 অ্যাম্পিয়ার, তাহলে এখানে 5 অ্যাম্পিয়ার। আর এখানে রেজিস্ট্যান্স কত ছিল, 3, আর এখানে 3 থাকবে, ঠিক আছে? এরকম করে রূপান্তর করতে হয়। তাহলে নিচে একটা উদাহরণ সহ দেখানো হয়েছে, দেখো তাহলে ওই যে আমি যেটা বুঝাইলাম ওটাই করছে, দেখো 18 ভোল্ট নিচে, আর কত নিচে, 6 ওহম নিচে। ও সরি সরি, এখানে একটু বলতে আমার ভুল হয়েছে। আমরা সূত্র কি জানি বলো তো, আই সমান ভি ভাগ আর, না? এটা তোমরা পড়ছো না, ওহমের সূত্র পড়ছো না, ভি সমান আই আর? জি স্যার। তাহলে এই ওহমের সূত্র থেকে কিন্তু এই সূত্রটা পাই, ঠিক আছে? আমি যদি ধরো এটা একটু, আচ্ছা এটা একটু মিস্টেক হয়েছে, আমি এটা একটু কারেন্টের মান 0.66 হবে। ধরো এটা যদি 10 ধরি, আর এটা যদি আমি ধরি 50 ভোল্ট, তাহলে সূত্র অনুসারে কি হবে, ভোল্টেজ ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স, তাই না? তাহলে 50 ভাগ হচ্ছে 10, তাহলে কত আসে এখানে, 5 অ্যাম্পিয়ার।
ঠিক আছে? আর এই 10 ওহম রেজিস্ট্যান্স কি থাকবে, প্যারালালে সংযুক্ত থাকবে, এটা হবে 10 ওহম। স্যার এর একটা কোশ্চেন ছিল। দাঁড়াও, কোশ্চেনটা করো, এরপরে এটা ওটাই আবার দেখো নিচে ওরকম করে করছে, আমি যেটা ভাবে বুঝাইলাম। এই দেখো 18 ভোল্ট আর কত আছে 6 ওহম। তাহলে 18 দিয়ে যদি আমি 6 ভাগ দিই তাহলে কত আসবে, 3 অ্যাম্পিয়ার, যেহেতু আমি কারেন্ট সোর্সে রূপান্তর করতেছি। আর এই যে রেজিস্ট্যান্স থাকবে, ওই রেজিস্ট্যান্স কি থাকবে, প্যারালালে সংযুক্ত থাকবে। এখন বুঝতে পারছো এটা ভোল্টেজ সোর্সে কারেন্ট সোর্সে রূপান্তর পদ্ধতি কিভাবে করতে হয়? জি স্যার, আমার যে প্রশ্নটা ছিল, হুম আমরা তো জানি যে মানে সিরিজে যদি কোনো হচ্ছে মনে করেন যে রোধ সংযুক্ত থাকে, একটা হচ্ছে আদি বিন্দু, একটা হচ্ছে শেষ বিন্দু, এইভাবে। তো এখানে হচ্ছে যে ওই যে বিপরীত রোধে মানে সমান্তরালে মানে ইয়েটা বসছে, ওটা বুঝিনি আর কি। সমান্তরালের পড়ছে মানে কোনটা? মনে করেন যে আপনি ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে আসছেন না? হ্যাঁ, ভোল্টেজ সোর্সকে যদি কারেন্ট সোর্সে রূপান্তর করতে গেলে তোমাকে এই যে ভাগ করে কারেন্টের মান নিতে হবে না? মানে এটা সমান্তরালে সিরিজে মানে সমান্তরালে যুক্ত আছে হ্যাঁ, বা প্যারালালে যুক্ত আছে। হ্যাঁ এটা প্যারালালে যুক্ত এটা তো করতে হবে। কারেন্ট সোর্সকে এটা কখনোই কিভাবে হইলো? কারেন্ট সোর্সে মানে আচ্ছা আমি বলি, কারেন্ট সোর্সে কখনোই এটা তো সিরিজের হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো এখানে বলা আছে না, যে কারেন্ট সোর্সে কখনোই কি করা যাবে না, সিরিজে সংযুক্ত করা যাবে না। এর কারণটা হচ্ছে কারেন্ট সোর্সের অভ্যন্তরীণ রোধ আছে যার মান হচ্ছে অসীম। সে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট বিতরণ করবে, যা সবসময় হচ্ছে আমাকে প্যারালালে সংযুক্ত রাখতে হবে। না, এই যে প্যারালাল যে চিহ্নটা দেওয়া, এটা কিভাবে স্যার বুঝবো? স্যার মানে ওর এটা তো চিত্রটা আদি বুঝতে বিন্দু পারে আর নাই, শেষ চিত্রটা। বিন্দু তো ইয়া। তোমার কথা আমি বুঝতে পারি নাই। মানে চিত্রটা দেখেন না, মানে আমরা যে অন্য যেমন সার্কিট ডায়াগ্রাম গুলো যেগুলো করছি, সার্কিট মানে হুম প্রথম সেমিস্টারে যেগুলো করছি, এইভাবে যে চিত্রটা থাকলে তো আমরা হচ্ছে সিরিজে যুক্ত করা বুঝি আর কি। হুম হুম। তবে এটা কিভাবে সমান্তরালে আমি বলি শোনো, আমি হইলো? যেহেতু আমার সত্য কি বলো, কারেন্ট সোর্সকে আমি কি করতে পারবো না, সিরিজে সংযুক্ত করতে পারবো না, এটা হলো এক কথাই। বুঝতে পারছো? হ্যাঁ যেহেতু এর হ্যাঁ। অভ্যন্তরীণ রোধ হচ্ছে অসীম, তো এই জন্য হচ্ছে কারেন্ট সোর্সকে আমাকে প্যারালালে সংযুক্ত করতে হবে। স্যার আর একটা কোশ্চেন ছিল। তো এই জন্য আমি কি করলাম, এই যে 50 যে ভোল্ট নিলাম 10, এটাকে আমাকে কি করতে হবে, কারেন্ট সোর্সে রূপান্তর করতে হবে। তাহলে কারেন্ট সোর্সে রূপান্তর করার জন্য আমাকে, আমি যে সূত্রটা জানি, এই সূত্র দিলে আমি এখানে কারেন্টের মান পাবো। তাহলে এটাকে আমি প্যারালালে সংযুক্ত করলাম না? আর এই যে সিরিজে সংযুক্ত রেজিস্ট্যান্স যেটা আছে, এটাও কি হবে, প্যারালালে সংযুক্ত থাকবে। এই স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার বলো বলো, বলে ফেলো। এই ভোল্টেজ সোর্সে যে ভোল্টেজ সোর্স থেকে লোডটা আছে মানে কি রেজিস্ট্যান্সটা আছে, ওটা তো স্যার সিরিজ আছে তাই না? হুম, যদি দুইটা রেজিস্ট্যান্স থাকে, একটা সিরিজে আর একটা প্যারালালে, তাহলে সেক্ষেত্রে আমরা স্যার কি কি করবো? যদি এখানে আরেকটা রেজিস্ট্যান্সের কথা বলতেছো, যদি আরো থাকে, তোমরা হ্যাঁ, আর ধারাবাহিক, একটা যদি প্যারালালে থাকে আর কি। এখানে যদি ধরো আরেকটা রেজিস্ট্যান্স ছিল তাহলে হ্যাঁ হ্যাঁ, আর একটা ধরেন প্যারালালে আছে রেজিস্ট্যান্স, এখানে তো সেক্ষেত্রে প্যারালালে যখনই থাকবে, এটা এইভাবে আর একটা এইভাবে, দুটো সংযুক্ত, তখন প্যারালাল হবে তাই না? জি স্যার, এরকম থাকলে তখন তখন কি করব? তখন এখানে ধরো কত আছে 6, এখানেও ধরো 6, তো 6 আর 6 জি প্যারালাল স্যার। করবা, মোট রেজিস্ট্যান্স তখন বের করে নিতে হবে। মোট রেজিস্ট্যান্স বের করে নিয়ে এটা ভাগ করতে হবে। সরি সরি, আমি বলতে ভুল করতেছি। এই যে রেজিস্ট্যান্স আছে এটাকে শুধু ভাগ করবা, পরে কি করতে হবে, এগুলো হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স বের করবা। এই আর কি। দেখো নিচে এগুলো করা আছে, আমি দেখাইতেছি, নিচে আছে তোমাদের, এই যে করা আছে না, এই যে দাঁড়াও নিচের দিকে যাই, তোমাদের রচনামূলক যে প্রশ্ন আছে না, আচ্ছা তোমাদের রচনামূলক প্রশ্ন হচ্ছে এই একটাই আছে। জি স্যার, একটা দেওয়া আছে তো দেখলাম, বইয়েও একটা দেওয়া আছে। আচ্ছা তোমরা উদাহরণ হচ্ছে এই আপাতত এইভাবে দিবা, যদি একাধিক রেজিস্ট্যান্স যদি প্যারালালে সংযুক্ত থাকে, ধরো এখানে আরেকটা দেওয়া আছে, তাহলে এই যে 6 আর 6 প্যারালাল করে নিবা, তাহলে টোটাল রেজিস্ট্যান্স যেটা আসবে সেটাই। ধরো 3 আসছে, এখানে কত আছে 3, আমি যদি 6 এখানে আরেকটা রেজিস্ট্যান্স ধরি 6, তাহলে 6 আর 6 প্যারালাল করলে কত হয়, 3 হয় না? তাহলে 3 এখানে 3 জি স্যার। অ্যাম্পিয়ার, তখন কি করতে হবে, গুণ করতে হবে, কত পাবো আমি, জি 9 ভোল্ট পাবো। তখন আমার কি রেজিস্ট্যান্স কিরকম দাঁড়াবে, ধরো আমি ভোল্টেজ সোর্স থেকে
কারেন্ট সোর্সকে আমি ভোল্টেজ সোর্সে রূপান্তর করতেছি, তখন আসবে কি আমার এরকম সার্কিটটা হবে, এই যে এরকম। তখন এখানে আমি কত পাইছি, 6 আর 6 প্যারালাল করলে 3 পাইছি না, আর এখানে কত পাইলাম 9 ভোল্ট এরকম। এখন বুঝতে পারছো? জি এরপর স্যার বুঝতে পারছি। এখানে যদি ধরো আরেকটা রেজিস্ট্যান্স আছে এইখানে 6, তাহলে 6 আর এটা যোগ করবো 18, আর 6 আর 6 কত হয় 12, তাহলে 12 দিয়ে ভাগ দিলে যে কারেন্টের মান পাবো এটা, আর রেজিস্ট্যান্স যেটা থাকবে এটা প্যারালালে থাকবে এরকম। এটা সহজ, তোমরা যখন আরো ক্লাসে যাবা তখন আরো বিস্তারিত আছে, তখন তোমরা দেখলে এগুলো সহজেই বুঝতে পারবা, ঠিক আছে? জি স্যার, আমাদের টেকনিক্যাল এই টাইমে ক্লাস নিল তো স্যারে। সেটাই বলতেছি, আরো আছে, চিত্র অনেক আছে, চিত্র দিয়ে অনেক ভেঙ্গে ভেঙ্গে করতে হয় এগুলো। স্যার আমাদের 2 অধ্যায় পর্যন্ত করাইছে আজকে। আচ্ছা, সমস্যা নাই। এরপর দেখো নেটওয়ার্ক সার্কিট থিওরেম, তোমাদের এই অধ্যায় হচ্ছে গুরুত্বপূর্ণ, আর এই অধ্যায় শেষ করতে তো অনেক সময় লাগবে। তোমরা অনেকে হয়তো এই অধ্যায় করছো বা অনেকে করো নাই, তবে এই অধ্যায়টা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো প্রথমত যে টপিকস গুলো আছে, যে কারশফ, 1 নাম্বার যেটা আছে কি কারশফ, কারশফ অর্থাৎ কেসিএল কেভিএল টা তোমাদের এটা পারতে হবে, ঠিক আছে? কেসিএল আর হচ্ছে কেভিএল এটা পারতে হবে। 2 নাম্বার আছে ধরো তোমাদের থেভেনিন থিওরেম, থেভেনিন থিওরেম, ঠিক আছে? আচ্ছা, থেভেনিন থিওরেম, থেভেনিন থিওরেম এটা হচ্ছে তোমাদের পারতে হবে। এরপর আছে সুপারপজিশন থিওরেম, সুপারপজিশন আছে তোমাদের। আরো যেগুলো আছে সেগুলো হচ্ছে কি কি আছে বলো দেখি, তোমরা কি অনেকে তো করছো তাই না? এরপর আছে নর্থন থিওরেম, নর্থন থিওরেম। তোমাদের কিন্তু অ্যাডমিশন বলো, জব প্রিপারেশন বলো, সব ক্ষেত্রে কিন্তু এইগুলো লাগবে, এইগুলো করতেই হবে তোমাদের, মাস্ট বি। যদি এইগুলো করতে না পারো তাহলে তোমরা সার্কিটের যে পরবর্তী যে সার্কিট যে পাবা বা পরবর্তী যে সেমিস্টারে উঠবা, তখন কিন্তু আরো বুঝতে কিছুই পারবা না। যারা মূলত এই সার্কিট ওয়ান যারা ভালো পারবে, অর্থাৎ এই যে নেটওয়ার্ক থিওরেমের যেগুলো টপিকস গুলো আছে, যারা যে সিরিজ প্যারালাল ভালো বোঝে কিভাবে করতে হয় ম্যাথ গুলো, তারাই কিন্তু সামনের সেমিস্টার ভালো পারবে। তো আশা করি যারা আছো তোমরা অবশ্যই এটা গুরুত্ব সহকারে তোমরা এগুলো শেষ করবা, ঠিক আছে? তো মূলত অনেকে হয়তোবা তোমরা ক্লাস করো নাই, এই জন্য অনেকে এই বিষয়গুলো হয়তোবা তোমরা অনেকে বুঝতে পারবা না। জি স্যার, কলেজে তো আজকে ক্লাস নিল, বললাম তো তখন সুন্দরভাবে বোঝাই দিছে স্যারে। দাঁড়াও 1 মিনিট পরে আমি তোমাদের সাথে কথা বলতেছি। ভাই তোমাকে একজনে করালে তো আর হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। সেটা ঠিক আছে, তাই বললাম যে বুঝছি আজকে আমি এগুলা। এই সোহানুর, হ্যাঁ এই আলাই কথা বলি। একটু দাঁড়াও দেখি। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার ডিপার্টমেন্ট কি তোমার? ইলেকট্রিক্যাল? স্যার না, একটু বাইরে গেছি, এখানে আসবি, ওয়েট কোর্স করো। ডায়মন্ড না? আচ্ছা, সাপোর্ট টিচার স্যার একটু সবাই ঘুরতে গেছে রে, যুক্ত একটু করে নাই পরে না? আসবে। আমার একটু এনভিন থিওরেম আর নর্টনস থিওরেমের সমস্যা আছে একটু। সমস্যা নাই, আমি আছি, আমি ভাই সবাই কি সবাই সাপোর্ট দেয় ইলেকট্রনিক এই আর কি। আমরা ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল নাকি সবাই? তো ম্যাথমেটিক্স এর জন্য হ্যাঁ জি কোন স্যারের কাছ থেকে সাপোর্ট নিতে হবে? তোমরা কোন পলিটেকনিক? আর ডিপার্টমেন্ট সাবজেক্টগুলো হচ্ছে আমার কাছে। আপনি? আমি জি রাজশাহী আমি পলিটেকনিক। ভাই মানে আমাদের যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে সবাইকে কম বেশি সার্কিট ওয়ান পড়তে হয়, সব ডিপার্টমেন্টের। এমনকি কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে শুরু করে যত ডিপার্টমেন্ট আছে সবাই সার্কিট ওয়ান পড়ে। ভাই ইলেকট্রিক্যালে কি সার্কিট অন আছে? হ্যাঁ, কি এখানে কথা বলে না, আসবে এখন। ইলেকট্রিক্যালে জি স্যার, সার্কিট অবশ্যই ওয়ান আছে। সার্কিট ওয়ান আছে, সার্কিট ছাড়া কিছুই নাই। সার্কিট যে পারবে না আমার মনে হয় না তার ডিপ্লোমা করার প্রয়োজন আছে, কারণ যে সার্কিটই পারবে না তার আবার পড়াশোনা করে লাভ আছে ইলেকট্রিক্যালে? ইলেকট্রনিক্সে ভালো।
যারা এখন থেকে ভালো পারবে, আমি বলে দিচ্ছি, যারা এখন থেকে এই সার্কিট গুলো ভালো বুঝবে পারবে, তারা হচ্ছে অ্যাডমিশনে ভালো করবে এবং জবে গেলেও তারা ভালো করবে। এই যে আচ্ছা স্যার মূলত একটা এই যে কোশ্চেন, মানে এই যে মূলত যেমন এই যে একটা কলেজে চিত্র আছে, এই যে একটা চিত্র আছে, তাই না? এই যে এই চিত্রটা তোমার অনেকে হয়তো বুঝতেছো না যে এটা কিভাবে করছে। তোমরা কি এটা বুঝছো কিভাবে করছে এটা? এই কোশ্চেনটা স্যার কিভাবে এই আসছে? চিত্র, জি স্যার, জি স্যার, এই স্যার চিত্রটা নিয়ে একটা কোশ্চেন ছিল বলো কি করছি না আছে যে বলো। ধরেন মনে করেন যে ধরেন আমরা হচ্ছে বাসাবাড়ি, ধরেন দুইটা বাসাবাড়ি থেকে মানে দুইটা বাসাবাড়ির ডিস্ট্রিবিউশন বক্স থেকে হচ্ছে ফেজ তারটা নিয়ে এসে যদি আমরা কানেক্ট করি তাহলে কি ফায়ার করবে? বাসাবাড়ি থেকে 2 ফেজ তার নিয়ে কোথায় কানেক্ট করবা? আহ, দুইটাই জোড়া দিলাম, দিয়ে ইয়ে দিলাম, মানে কেন করবা? একখানে করলাম। অবশ্যই তো করতে না পারো। এখানে এখানে বেশ কিছু সার্কিটে দেখলাম যে দুইটা লোড থেকে আসতেছে কারেন্ট। আচ্ছা দেখো, এটা বোঝার চেষ্টা করো, এখান থেকে দেখো, এইখান থেকে হইতেছে কি কারেন্ট, দেখো কোন দিকে যাচ্ছে, একটা এই দিকে যাচ্ছে, একটা এই ঢুকতেছে, এটা ঢুকতেছে, এটা বের হচ্ছে, এটাও বের হচ্ছে। তাহলে এই বিন্দু থেকে আমার কোন কারেন্ট ঢুকতেছে আর কোন কারেন্ট বের হচ্ছে, এটাই হচ্ছে তোমাকে বাইর করতে হবে। যেই কারেন্ট গুলো হচ্ছে এই বিন্দুতে ঢুকবে, এই বিন্দুতে, সেগুলো হচ্ছে তোমার আগত কারেন্ট, আর এই বিন্দু থেকে কারেন্ট যেগুলো বের হয়ে যাবে সেটা হচ্ছে তোমার নির্গত কারেন্ট। এখন বুঝতে পারছো এটা হচ্ছে কারশফের কারেন্টের সূত্র। এটা কারশফের কারেন্টের সূত্র কি বুঝতে পারছো তোমরা? আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, অর্থাৎ কোন নেটওয়ার্কের নোড নোড বা জাংশনে আগত ও নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল কি হইতে হবে? শূন্য হইতে হবে। ঠিক আছে? স্যার আরেকবার একটু বলেন। এই যে দেখো, এখান থেকে দেখো তো এই বিন্দু থেকে কি কি কারেন্ট আসতেছে বলো। একটা যাচ্ছে I2 আর একটা I1। দেখো তো এই বিন্দুতে দুটো ঢুকতেছে না? তীর চিহ্ন কোন দিকে আছে? তীর চিহ্ন দেখো, স্যার উপরের দিক, উপরের দিক। তীর চিহ্ন কি এই বিন্দুর দিকে ঢুকতেছে না? এটা এই দুটা। জি, জি স্যার। আর বাকি জায়গা তো এই যে তিনটা যেটা আছে, তিনটা কি বের হয়ে যাচ্ছে না? জি স্যার। বের হয়ে যেতেছে। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত, এটাই হচ্ছে তোমাদের কেসিএল, এটা তোমাদের লাগবে কিন্তু। তো দেখো তাহলে আগত কারেন্ট গুলো কি, যেগুলো ঢুকতেছে সেগুলো আগত কারেন্ট। এই দেখো I1 I2 আর এই তিনটা বের হয়ে যাচ্ছে, তারা কি, এগুলো হচ্ছে নির্গত কারেন্ট। ঠিক আছে? তো দেখবা অনেক সার্কিটে আবার অনেক কিছু ম্যাথ থাকতে পারে, এগুলো তোমাদেরকে বুঝে করতে হবে। ঠিক আছে? যে কোন কারেন্ট ঢুকতেছে কোন কারেন্ট বের হচ্ছে, এটা যদি বুঝতে পারো তা আরো যে ম্যাথ গুলো আছে আরো বুঝতে পারো সহজে। আচ্ছা এবার আসি কারশফের ভোল্টেজ সূত্র। এখানে দেখো তো এই সার্কিটে কোনো সমস্যা আছে তোমাদের, বা এখানে এই যে পোলারিটি যে চিহ্নগুলো দেওয়া আছে, এখানে দেওয়াতে কারো প্রবলেম আছে? বলো, থাকলে বলতে পারো আমাকে। স্যার আমার একটু প্রবলেম আছে চিহ্নতে। স্যার এখানে চিহ্নটি কিভাবে দিব? অঙ্ক প্রমাণ করার সময় কিভাবে চিহ্নটি বসাবো? আচ্ছা আর কারো আর কোনো প্রবলেম আছে কারো? স্যার এই চিত্র অনুযায়ী ব্যাখ্যাটা কেমনে দিব? আচ্ছা এখানে স্যার আমি দেখো, কখন প্লাস ধরবো কখন মাইনাস ধরবো এটা আমার সমস্যা হয়ে যায়, দিয়ে ভুল আচ্ছা হয়ে যায় অঙ্ক। এটা কোনো সমস্যা না, আমি বলি শোনো। মূলত কারেন্ট কোন দিক থেকে বের হয় বলো? আমরা জানি সোর্স থেকে কোন পজিটিভ দিকে থেকে। যায়? সোর্সের পজিটিভ থেকে কারেন্ট বের হয় না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে সোর্সের পজিটিভ থেকে যদি কারেন্ট বের হয়, এই যে দেখো সোর্সের পজিটিভ থেকে কারেন্ট বের হচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, অবশ্যই কি পাবে, এখানে বাধা পাবে, তারপর কারেন্ট এইদিকে ঢুকবে, তারপর কারেন্ট কি করবে, এইদিকে যাবে, তাই না? তারপর বিভিন্ন সোর্স থেকে কারেন্ট এটা এইদিকে যাচ্ছে, দেখায় দিছে এটা। ধরো যদি তুমি এই সোর্স থেকে কল্পনা করো, তাহলে আমরা কি জানি সোর্সের যে বড় প্রান্তটা থাকে এটা কি পজিটিভ হয়, আর ছোট এটা নেগেটিভ হয় না? ইয়েস স্যার। হ্যাঁ। তারপর দেখো এই যে তাহলে আমার কারেন্ট যেহেতু এইদিকে ঢুকতেছে, তার মানে কি রেজিস্ট্যান্সের যে প্রথম প্রান্ত, তাহলে এটা কি হবে, আমার পজিটিভ, এটা হবে নেগেটিভ। এভাবে পোলারিটি দিতে হয়। এরপর দেখো কারেন্টের ডিরেকশন কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, তাই না? তার মানে যে কারেন্টের রেজিস্ট্যান্স তার প্রথম প্রান্ত কি হবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই তো এইভাবে। এবার দেখো এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, তাহলে ভোল্টেজ সোর্সের প্রান্ত যেহেতু বড়, যেটা বড় হবে সেটা পজিটিভ, আর যেটা ছোট সেটা নেগেটিভ। এই তো এরকম করে পোলারিটি চিহ্ন দেওয়া আছে। এরপরে এখানে দেখো এই যে এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এই ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত বড়, তাহলে এটা পজিটিভ হবে। কারেন্ট কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এই যে দেখো তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিছে, তার মানে কি কারেন্ট আমার এই দিকে যাচ্ছে, তাহলে এটা কি হবে, আমার পজিটিভ, এটা হবে নেগেটিভ। আবার দেখো কারেন্ট কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তাহলে এটা হবে আমার পজিটিভ, এটা হবে নেগেটিভ। এই তো একই কথা।
এখন বুঝতে পারছো তোমরা এটা? মানে কারেন্ট যে দিক জি দিয়ে স্যার। যাবে সেই রেজিস্ট্যান্সের প্রথম প্রান্ত হবে কি আমার পজিটিভ, আর শেষ প্রান্ত হবে নেগেটিভ। ঠিক আছে, এই হলো এখন হচ্ছে কি দেখো এখানে আমার কয়টা এখান থেকে আমি কয়টা লুপ নিতে পারবো, অর্থাৎ এখানে এই সার্কিটে আমার কয়টা বদ্ধ লুপ আছে? তিনটা। লুপ আছে একটা তিনটা দুই তিনটা। তিনটা তিনটা কিভাবে আছে দেখো, এই যে এই মাঝখানে একটা আছে, এখানে একটা আছে, পুরোটা মিলে একটা আছে। স্যার একটা প্রশ্ন হলো আমার যে এই যে 1 নাম্বার লুপ A B E F A হতে এই যে ওখানে E1 থেকে কারেন্ট হলো R1 এ যায়, তখন তখন ওখানে ধনাত্মক লিয়ে আবার মাইনাস দিছে কেন? আচ্ছা এইখান থেকে ধরো 1 নাম্বার লুপ কি বলছে? এ বি, তারপর কত আছে বলো? ই EFA এফ এ। তাহলে আমাকে কোন বিন্দুতে কাকে শুরু করতে হবে? এইখান থেকে, A বিন্দু ই থেকে। তাহলে আমি দেখো তো এর প্রথম প্রান্ত আমি কি নিছি বলো তো? ই এর ধনাত্মক। ধনাত্মক প্রান্ত নিছি না, তাহলে পজিটিভ নিছি। তাহলে পজিটিভটা কি আসবে? এই দেখো পজিটিভ E1। এরপর দেখো তো এই যে পরের যে চিহ্নটা আছে কি আছে? প্লাস আর মাইনাস। এখন কেবিল করার নিয়মটা হচ্ছে কি, আমি যে প্রথম প্রান্তটা যেটা নিছি এর যে পরের যে চিহ্নটা থাকবে সামনে, এটা বাদ দিয়ে আমাকে পরের চিহ্নটা নিতে হবে। আমার কথা মানে বুঝতে আমি পারছো? আমি যদি প্লাস নিই তাহলে ওই পরের প্রান্তে মাইনাস নিতে হবে। হ্যাঁ, এই যে দেখো আমি ধরো এখানে এখানে দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে আছে প্লাস। এখন যদি ধরো আমি যদি এই প্লাস দিয়ে শুরু করি, তাহলে আমাকে এই বিন্দুতে আসতে হবে, তারপর এটাতে আসতে হবে। বুঝতে পারছো? এরকম মানে আমাদের সামনে যে চিহ্নটা থাকবে এই চিহ্ন বাদ, আমার সামনে যে চিহ্ন থাকবে এই চিহ্ন বাদ, আমাকে পরের চিহ্ন নিতে হবে, এইরকম। বুঝতে পারছো? তাহলে দেখো এটা একটা কেবল, দেখো এটাই দেখো, তাহলে আমি এখানে প্রথম বিন্দু নিছি কি হ্যাঁ হ্যাঁ। E1, E1 নিছি না? তাহলে এখানে পরের বিন্দু কি আছে? আমার প্লাস আছে। তাহলে এটা কি আমি তো নিতে পারবো না, আমাকে নিতে হবে কি তার পরেরটা নিতে হবে, এই যেটা। এরপর দেখো এটা যদি নিয়ে নিছি মাইনাস, তাহলে মাইনাসের পরেরটা কি আছে? প্লাস। প্লাস তো নিতে পারবো আমি? নিতে পারবো না, পরেরটা কি নিতে হবে? মাইনাস। এরপরে দেখো সামনে কি আছে? মাইনাস। তাহলে মাইনাসটা নিতে পারবো না, নিতে হবে কি আমাকে? প্লাসটা নিতে হবে, এই যে দেখো প্লাস, এই দেখো প্লাস E2। এখন কারো সমস্যা আছে বলো এটাতে? আচ্ছা স্যার, যদি প্রথমে মাইনাস থেকে নেওয়া শুরু করি, না ধরেন সমস্যা মাইনাস নাই, ই নিলাম, ধরো আর দেখো আমি করে দিচ্ছি তারপর এখানে। তারপরের আচ্ছা স্টেপটা। দেখো দেখো আমি করে দিচ্ছি, মাইনাসটা করে দিচ্ছি। ধরো আমি প্রথম বিন্দু নিলাম কি? মাইনাস, মাইনাস নিলাম। মাইনাস কি আসবে বলো? E1। যেহেতু আমি মাইনাস নিছি তাই না, তাহলে এখানে কি যাবে? এই যে প্লাস যেটা আছে এই প্লাসটা বাদ যাবে, তাহলে পরেরটা কি আছে? প্লাস। এরপর কি আসবে? I1 R1। ঠিক আছে, এরপরেরটা দেখো, যেহেতু আমি প্লাস নিয়ে নিছি এরপরটা কি আছে? মাইনাস। তাহলে মাইনাস বাদে কি আসবে? প্লাস আসবে। তাহলে প্লাস নাও, তাহলে এখানে কত আসবে? I3 R2। জি স্যার, এবার বুঝতে পারছি। এরপরেরটা দেখো, এই যে প্লাস নিলাম এখানে কি আছে? মাইনাস। তাহলে মাইনাস বাদ দিলে আমার কি আসবে? এখানে মাইনাস আসবে। ঠিক আছে, তাহলে এখানে আসবে কি? মাইনাস E2 ইকুয়াল টু 0। এই শেষ। এখন বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো এটা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, স্যার মনে থাকে না, এটাই তো সমস্যা। মনে থাকবে এটা কি? এটা তো মনে রাখা তো সবচেয়ে সহজ পদ্ধতি। আমি কি বলছি যে এটা তুমি নিবা, মানে ওটা সামনে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন বাদ দিয়ে তোমাকে পরের চিহ্ন নিতে হবে, এই হলো কাহিনী। এটা তো কঠিন না, জাস্ট হচ্ছে তোমাকে পোলারিটি চিহ্নটা আগে দিয়ে নিতে হবে, এই আর কি। স্যার স্যার 3 প্র্যাকটিস নাম্বার করতে যাই পারি, কিন্তু পরীক্ষার খাতায় যায় উল্টাপাল্টা কইরা ফেলাই। আচ্ছা 3 নাম্বার লোকটা একটু বুঝাই দিন। আচ্ছা 3 নাম্বারটা হচ্ছে প্রমাণ, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফরমার থিওরেম। এই যে এইটুকু হচ্ছে তোমাদের লোড সাইড, এটা বুঝতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে লোড। এখন ধরো তো এটা একটা সিরিজ সার্কিট না প্রথম অবস্থায়? সিরিজ সার্কিট না বলো তো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সিরিজ সার্কিট। তাহলে দুটো রেজিস্ট্যান্স কি করতে হয়? যোগ করতে হয়। টোটাল রেজিস্ট্যান্স যদি বাইর করতে চাই, এবং কি করতে হবে? আমি যদি কারেন্ট বের করতে চাই তাহলে কি করতে হবে? টোটাল রেজিস্ট্যান্সকে কি করতে হবে? ভোল্টেজ দ্বারা কি করতে হয়? এই যে ভাগ করতে হয়, তাই না? এটাই তাই করছে এখানে। তাহলে লোড কারেন্টটা যদি আমি বাইর করতে চাই, তাহলে এটা হচ্ছে আমার সূত্র। সূত্র না, এটা বের করতে হয় এইভাবে। ঠিক আছে, তাহলে আমি লোড কারেন্টটা পেলাম। আর লোড কারেন্টটা কিন্তু কি আমার টোটাল কারেন্ট। ঠিক আছে, যেহেতু সিরিজ সার্কিট, এটা তো তোমরা বোঝো। হ্যাঁ হ্যাঁ। যেহেতু কারেন্ট একটাই প্রবাহিত হবে, তাই না? সিরিজ সার্কিটে কি কারেন্ট একই প্রবাহিত হয় না? এটা তো তোমরা পড়ে আসছো।
কারেন্ট সোর্স হবে ওই ধর হ্যাঁ, সিরিজ সার্কিটে হচ্ছে কি সমান কারেন্ট প্রবাহিত, তাহলে কারেন্ট এই সোর্স এই রেজিস্ট্যান্সে যে কারেন্ট প্রবাহিত হবে এই রেজিস্ট্যান্সে সেম কারেন্ট প্রবাহিত হবে। এবার দেখো পাওয়ার, এখন পাওয়ারটা নির্ণয় করার সূত্র তো তোমরা জানো, পাওয়ারের কিন্তু তিনটা সূত্র। পাওয়ারের সূত্র কয়টা বলো দেখি? তিনটা সূত্র। এই জানা দেখো নাই স্যার পাওয়ারের হচ্ছে তিনটা সূত্র দ্বারা। পাওয়ারের হচ্ছে তিনটা সূত্র, পি সমান একটা ভিআই, এটা তো তোমরা পড়ে আসছো তাই না? আর একটা আছে পি সমান হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, হ্যাঁ আর একটা আছে কি পি সমান আই স্কয়ার আর। এই হলো তিনটা সূত্র। পাওয়ারের হচ্ছে তিনটা সূত্র, এটা ডিসি সার্কিটের ক্ষেত্রে, ঠিক আছে? এটা কিসের ক্ষেত্রে? ডিসি সার্কিটের ক্ষেত্রে। তো দেখো এখানে যদি আমি পাওয়ারটা যদি বের করতে চাই, এই যে এখানে লোডের পাওয়ার, তাহলে সূত্র কি দাঁড়াবে বলো তো আমার? আমার কলমটা কিন্তু আই স্কয়ার আর এল, তাই না? আমার কথা কি বুঝতে পারছো তোমরা? এটা কথা না বললে তো হবে না। জি স্যার। তো এই তো পাইলাম। এখন কি করছে এখানে দেখো আইএল, আইএল এর যে মানটা পাইছি না, এই আইএল এর মানটা হচ্ছে এখানে বসায় দিছে, ঠিক আছে? জি স্যার, স্যার এই অধ্যায় বুঝতে পারছি। আচ্ছা, আইএল এর মানটা যেহেতু এখানে বসিয়ে দিছে, তারপর দেখো ক্যালকুলেশন করছে, যেহেতু এটার পুরোটার উপর কি হোল স্কয়ার না, তো হোল স্কয়ার হইলে যে ভি থেভেনিন যেটা আছে এটা স্কয়ার হবে, নিচেরটা হচ্ছে কি এই যে স্কয়ার হবে, ঠিক আছে? এই যে পরে টোটালি একটা সার্কিট দাঁড়াবে এরকম। বলো এর পরের থেকে এটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝতে স্যার এটা পারছি। আমার বড় স্যার, কিছু জি বুঝতে স্যার, পারছি না। বুঝতে পারছি স্যার। দেখো দেখো তোমরা বুঝতে পারো, আমি এইভাবে আলোচনা করব তোমাদের। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে কি, লোডে যখন সর্বোচ্চ পাওয়ার সর্বোচ্চ, অর্থাৎ লোডে যখন পাওয়ার সর্বোচ্চ হবে তখন কি হবে? এই যে এটা সমান, এটা তোমরা লিখতে পারবা, এটা তো তোমরা এই ডি ডি আর এল সমান হচ্ছে কি পিএল ইকুয়াল টু 0, অর্থাৎ লোডে যখন সর্বোচ্চ পাওয়ার হয় তখন ম্যাক্সিমাম ট্রান্সফরমার থিওরেম হবে এইরকম। আর এই যে ডি বাই ডিআরএল কেন নিয়ে আসলাম, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন অর্থাৎ আমি কি করব আরএল এর সাপেক্ষে, কারণ আমাকে প্রমাণে কি বলছে বলো তো? প্রমাণে বলছে কি আরএল সমান 28, মানে এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। এখন হচ্ছে এই যে পিএল এর যে মানটা পাইছি আমি, এই পিএল এর যে মানটা পাইছি এই মানটা হচ্ছে এখানে বসায় দেবো, দিয়ে কি করব আমি এই যে আরএল এর সাপেক্ষে কি করব আমি এটাকে ডিফারেন্সিয়েশন করব, তাই না? দেখি তো ডিফারেন্সিয়েশন করার সূত্র আছে, এই যে দেখো এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে তোমরা দেখো আমার এই কথা বলো আমার সাথে, হ্যালো আমার হ্যাঁ কথা জি কি? স্যার, করেন। আচ্ছা, এই যে ডিফারেন্সিয়েশন সূত্রটা স্যার আছে, এই সূত্রটা কি তোমরা বুঝতে পারছো? এই সূত্রটা বুঝতে পারলেই না স্যার, এটা বুঝি নাই, এই এটা সূত্রটা, বুঝাই দেন সূত্রটা। এই ডিফারেন্সিয়েশনের একটা সূত্র, এটা ডি বাই ডিএক্স ইউ ভাগ ভি, ঠিক আছে? ই ডিভাইডেড ভি। এই সূত্রটা কিভাবে লিখবা, এই যে দেখো আমি এই সূত্রটা থেকে এইখানে এটা বসায় দিচ্ছি, দেখো কিভাবে বসাইতে হয়। যেহেতু এটা কি করতেছি আমি আরএল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, ঠিক আছে? তো ধরো এই অংশটাকে ধরো তুমি হচ্ছে কি মিশিয়ে দিই। আচ্ছা, এই অংশটা হচ্ছে তোমার কি বলো ইউ, এই অংশটা হচ্ছে তোমার ইউ, আর এই অংশটা হচ্ছে তোমার ভি, ঠিক আছে? এই দেখো এই নিয়মে লিখতেছি আমি, এই যে দেখো ইউ ভি। এখন দেখো সূত্রের প্রথমে কি আছে, ভি ডি বাই ডিএক্স ইউ, তাহলে আমার ভি কোনটা, এটা না? আর টেস প্লাস আর এস হোল স্কয়ার, এই যে দেখো এটা লিখছি না, লিখছি কি? এরপর ডি বাই ডিএক্স, কিন্তু আমি করতেছি কিসের সাপেক্ষে? আর এল এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে না। এই জন্য আমি কি করছি ডি বাই ডি আর এল লিখছি। এরপর কি আছে, ইউ আছে, এই দেখো ইউটা কোনটা, এই যে এই অংশটুকু হলো ইউ, তাহলে ইউ এখানে বসাইছি। এরপর দেখো সূত্রের মাইনাস, এই যে দেখো সূত্রের মাইনাস, ঠিক আছে? এরপর আবার কি বলছে ইউ ডি ডিএক্স বাই ভি, তাহলে ইউ কোনটা আমার, এই যে এটা ইউ, তাহলে ইটা এখানে বসছে এই যে। এরপর এই যে ডি বাই ডিএক্স আমি করতেছি কি আরএল এর সাপেক্ষে, এই জন্য আমি কি করলাম ডি বাই আরএল, আর এই যে এটা হচ্ছে আমার ভি এর এই যে সূত্র, এই যে ভি। এখন নিচে কি আছে, ভি স্কয়ার, দেখো সূত্র কি ভি স্কয়ার না? তাহলে ভি স্কয়ার কোনটা, এটা হচ্ছে ভি স্কয়ার এর মান, এই দেখো ভি স্কয়ার, ঠিক আছে?
এটা তো ইয়া সূত্র না, যে ডি বাই ডিএক্স এটা তো ইয়ার এটা ক্যালকুলাস, অন্তরীকরণের সূত্র না স্যার? হ্যাঁ এটা ক্যালকুলাসের পার্ট থেকে অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন। জি এখন কি করতে হবে, এই যে মানগুলো যে পাইছো না, আরএল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই যে সূত্রের সাহায্যে বসায় দিলাম না, এখন আরএল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তোমরা হয়তোবা এই সেমিস্টারে হচ্ছে তোমাদের ক্যালকুলাস পার্ট আছে, তো যখন হচ্ছে তোমরা ওই ক্যালকুলাসের ম্যাথ গুলো যখন করতে যাবা, তখন এটা সহজে আরো বুঝতে পারবা, ঠিক আছে? আপাতত এইভাবে মনে রাখো, আমি জাস্ট হচ্ছে বসানো দেখাইলাম। এখন এটাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো প্রথমে যে মানটা আছে এই মানটা এখানে বসাবা, ঠিক আছে? এরপরে এই যে ডি আর এল এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা কি আসবে, আমার শুধু ভিটিএস আসবে। এই যে এটা, এই সূত্রটা মনে রাখবা তোমরা। এরপর দেখো মাইনাস আছে, এই যে দেখো এটা, এটা তো কনস্ট্যান্ট এখানে থাকবে। এটা যদি পাওয়ার থাকে, আমি ডিফারেন্সিয়েশন যদি করি এটার সাপেক্ষে, এই পাওয়ারটা হচ্ছে সামনে আসবে। আর এটা যা আছে, এটা যেহেতু এটা পুরোপুরি কি হয়নি আমার, ডিফারেন্সিয়েশন হয় না, তো এটাকে কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে এই অংশটুকু। আর এটা কি করছে, এই অংশটুকু জিরো দ্বারা যদি আমি গুণ করে দিই, তাহলে কিন্তু জিরোই হয়। এই যে দেখো পরের অংশ জিরো বসাইছে। তাহলে পরের লাইনটা আবার দেখো, এই যে এখানে আসছে, এখানে যা আছে তাই করছে, ঠিক আছে? সাজায় নিছে উপরের এটা, লাইনটা বুঝেছি। এই যে এটা সাজায় নিছে এইটুকু। আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, এই যে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এই যে এই সূত্র, এটা ডি বাই ডিএক্স, এই যে পুরোটাই কি, এটা এক্স 1, ঠিক আছে? এই সূত্র থেকে এটা আসছে 1 পাইছো, আর এখান থেকে এটা 0 আসছে। আর এখানে দেখো, এই যে rt প্লাস rl হোল স্কয়ার, এখানে কি করছে, এই যে দেখো ভিটিএস কমন নিছে, এই যে এখানে ভিটিএস আছে, এখানে ভিটিএস আছে, তাহলে কমন নিছে। কমন নিলে এখানে এটা থাকে, মানে নিচের পার্ট থেকে এটা এইটুকু থাকে। এটা কি বুঝতে পারছো? ভিটিএস কমন নিলে এটা এই অংশ পাওয়া যায়। এরপর হচ্ছে এই যে দেখো, ও এই যে ভিটিএস আছে না, এটা যদি আবার পার করে দিই, তাহলে কি হবে, এখানে জিরো হয়ে যাবে না যদি গুণ হয়ে যায় এটার সাথে? ভাগ, গুণ থাকলে আবার যে ভাগ হলে কি হবে, জিরো হবে না? এই যে দেখো এখানে জিরো করে দিছে, ঠিক আছে? জি এরপর স্যার। এরপর হচ্ছে এই যে এটা কি করছে, এই যে সূত্র, এই যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এটা বীজগণিতের সূত্র, এই সূত্র থেকে এটা আসছে, ঠিক আছে? এইটুকু অংশ ভেঙে নিছে, এই যে এইটুকু। আর এখানে আগে থেকে যেটা ছিল এইটাই, এই যে এখানে রাখছে। এখন কাটাকাটি করলে এই যে দেখো, উপরে যেটা পাওয়ার থেকে পাওয়ার যদি ক্রিয়া করো, মাইনাস করে দাও, এই যে সূচকের নিয়মে, তাহলে x সমান y হয়, ঠিক আছে? এই যে এইভাবে, ঠিক আছে? এই আর কি, ঠিক স্যার আছে? বুঝলাম না, সবকিছু মাথার উপরে গেল। হ্যাঁ, এটা মাথার উপর দিয়ে যাবে, এই জন্য কি হ্যাঁ করতে স্যার, হবে, এটা কিছুই বুঝলাম না। হ্যাঁ মাথার উপর এটা দিয়ে যাবে। আচ্ছা আমি বলি, আমাকে বলতে দাও। যাদের মাথার উপর দিয়ে গেছে তারা হচ্ছে ক্লাস করবা, আমাদের অ্যাপসে যে রেকর্ডেড ক্লাস আছে, ক্লাস করবা, তাহলে সহজেই বুঝতে পারো। আমি জাস্ট হচ্ছে একটা ধারণা দিছি, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র, এই যে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের সূত্র, এটা তোমাকে বুঝতে হবে। এই সূত্র থেকে তোমাকে ম্যাথটা করতে হবে, এরপর ডিফারেন্সিয়েশন করতে হবে। আর ডিফারেন্সিয়েশন আগে শিখতে হবে, ওটা যদি শিখতে না পারো, তাহলে এই ম্যাথ গুলো করতে, এটা কিন্তু বুঝতে পারবে না। যেহেতু তোমরা এখনই বুঝতে পারোনি, আরো বুঝতে পারবে না। এই জন্য কি করতে হবে, তোমাদের ম্যাথমেটিক্সের যে ক্যালকুলাসের পার্ট আছে না, ওই জি পার্টটা, স্যার। ওই পার্টটা আগে করবা, করলে দেন এসে স্যার আমি ওই কি এটা, ওটা এপসে যদি, দেওয়া হবো রেকর্ড? হ্যাঁ এটা অ্যাপসে হয়তো বা দেওয়া থাকতে পারে। আচ্ছা এরপর হচ্ছে তোমরা এগুলো পড়ে নেবা, যে সুপারপজিশন থিওরেম, নর্টন থিওরেম, থেভেনিন থিওরেম, এগুলো হচ্ছে তোমরা পড়ে নেবা, যে এই থিওরেম গুলো কিভাবে করতে হয়। এই দেখো 25 সালে কিন্তু এটা আসছিল, যে থেভেনিনের সূত্রটি লিখো, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমরা পড়ে নিবা। তো যেহেতু ম্যাথ আছে, অনেকগুলো ম্যাথ আছে, আমিও জানি, তো এগুলো ম্যাথ এতগুলো তো আলোচনা করা সম্ভব না। তো তোমরা হচ্ছে কি আগামী ক্লাসে, যেহেতু তোমরা ক্লাস করো না এগুলো থিওরেমের, এই জন্য বুঝতেছো না, তো হচ্ছে ওই ক্লাসগুলো করবা, দেন হচ্ছে আমি আবার এগুলো আলোচনা করব। যদি তোমাদের সমস্যা থাকে, ওই সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করব। আমি হচ্ছে তোমাদের এই যে ফুললি যেভাবে ক্লাসগুলো নেই না, ওইভাবে কিন্তু আমি ক্লাস নিব না। মূলত হচ্ছে আমি ক্লাসটা নিব কিভাবে, লাইভ প্র্যাকটিস ক্লাস। তোমাদের যে প্রবলেম গুলো থাকবে, ওই প্রবলেম গুলো জাস্ট হচ্ছে আমি এখানে আলোচনা করব, এই হচ্ছে আমার কথা, বুঝতে পারছো? তোমরা হচ্ছে জাস্ট জি প্রবলেম, স্যার, তাহলে তাহলে আমাদের অ্যাপস থেকে আগে ক্লাস করা লাগবে।
হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা যে ক্লাসগুলো কেন দিছি বলতো? ডুয়েটিয়ান এক্সপার্টের সাথে ডেকোড ক্লাসগুলো দিছি জাস্ট হচ্ছে ওই ক্লাসগুলো কিন্তু করবা। একটা সমস্যা হলো কি, কিছু কিছু বোঝা যায় আবার কিছু কিছু বোঝা যায় না, বিশেষ করে ফিজিক্স কিছুই বুঝি না, মানে সবাই সবই একসাথে মাথার বললে তো আচ্ছা কারো আমি কথাই বলি বোঝা যায় না। অবশ্যই তোমরা বুঝতে পারবা যদি ক্লাস যারা অনেকে করে তারা বুঝতে পারে, কেন বুঝতে পারবে না? তারপরেও যদি বুঝতে না পারো, জানো তো সাপোর্ট নেওয়া যায়, সাপোর্ট সিস্টেম তো আছেই তোমাদের কাছে। তাহলে আমার কথা কি তোমরা বুঝতে পারছো? প্রথম হচ্ছে কি অ্যাপসে রেকর্ডেড ক্লাসগুলো জি স্যার। করবা, দেন প্রবলেম হলে সাপোর্ট টিচারের মাধ্যমে সাপোর্ট নিবা। তারপরেও যদি তোমাদের প্রবলেম থাকে আমি প্র্যাকটিস লাইভ ক্লাসে সেগুলো আলোচনা করব। এই হলো, বুঝতে পারছো? এখন ধরো আমি যদি তোমাদেরকে একটা করে ম্যাথ যদি করাইতে চাই, মানে ওই ক্লাসের নিয়মে যদি করাইতে চাই, একটা ম্যাথ নিতে ধরো তোমাদের বুঝাইতে আমার কি হবে 1 ঘন্টা শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? তো এই জন্য কি করতে হবে তোমাদের হচ্ছে এগুলো আগে করতে হবে, মানে অ্যাপসে যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো করবা, সমস্যা থাকলে সাপোর্ট টিচারের মাধ্যমে সাপোর্ট নিবা। তারপরে প্র্যাকটিস লাইভ ক্লাস আছে, এর মাধ্যমে এই যে কথোপকথনের মাধ্যমে এগুলো সমাধান নিতে পারবা তোমরা। ঠিক আছে? তো আমি যে প্রমাণটা আলোচনা করছি এই প্রমাণটা হচ্ছে তোমরা আগে অ্যাপসে ক্লাস করবা। এই যে আমি যেটা এই প্রমাণটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা তোমরা অনেকে বুঝতে পারোনি, আমিও জানি। এটা না বোঝারই কথা, কারণ তোমরা ডিফারেন্সিয়েশনে ম্যাথ করো নাই, তো এই সূত্র সম্পর্কে আলোচনা নাই। শুধু একটা করা হয়েছে, ওই যে ডিএক্স বাই, ওই যে একটা করা হয়েছিল প্রথম সেমিস্টারে। হ্যাঁ এই যে x টু দি পাওয়ার n, তাই না? টু দি হ্যাঁ পাওয়ার n, nx n এন মাইনাস n হ্যাঁ মাইনাস 1। মাইনাস, হ্যাঁ এন মাইনাস ওয়ান। ওটা হচ্ছে বেসিক্যালি ডিটেইলস ছিল। তো আরো যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমাদের পারতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কি বলবো, যারা অ্যাডমিশন দিবা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে। মেন কথা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তারপরে আমি যেগুলো লিখে দিছিলাম মনে আছে কি কি লিখছিলাম থিওরেম গুলো? এই যে থিওরেম গুলো হচ্ছে সামনের ক্লাসে আমি তোমাদের প্রবলেম গুলো নিয়ে জাস্ট হচ্ছে আলোচনা করব। ঠিক আছে? যদি তোমাদের সমস্যা থাকে আগুন থেকে এগুলো সলভ করে নিবা। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। স্যার ঠিক আছে? একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার এই সব আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, এই সাবজেক্টের সমস্যাগুলো আপনার হোয়াটসঅ্যাপে নোট দিমু। তোমরা অ্যাপসে ফিডব্যাক দিলে আমাকে পেয়ে যাবে। অ্যাপসে ফিডব্যাক না, সরি, ওই যে সাপোর্ট নেওয়া যায় না, ওখান থেকে সাপোর্ট নেওয়া যায়। আচ্ছা আচ্ছা আমি নাম্বার দিয়ে রাখতেছি, তারপরে তোমরা নাম্বার নাও, সমস্যা নাই। তোমাদের সাথে পরিচিত হই নাই তো, আস্তে আস্তে পরিচিত হলেই ভালো লাগবে, সমস্যা নাই। স্যার আজকে কি তাহলে ক্লাস এই পর্যন্তই? হ্যাঁ তোমাদের ক্লাস হচ্ছে আজকে এই পর্যন্ত। তোমরা যেহেতু ক্লাস করো নাই, স্যার 01 আপনার নাম্বারটা থাকলে আপনার সমস্যাগুলো আপনার সাথেই মানে হেল্প নেওয়া যাবে আপনার কাছ থেকে। ঠিক আছে, দেখো আমি নাম্বার এই যে হোয়াটসঅ্যাপ এখানে সেন্ড করছি, দেখতে পাইছো? জি স্যার। 013 22 93 17 87। আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করবা, অথবা ওই যে অ্যাপসে সাপোর্ট নেওয়া যায়, অ্যাপ থেকে তোমরা সাপোর্ট নিতে পারবা। ঠিক আছে? জি ভাই।